তারা আব্বাকে বলছিল রাজাকার। তো রাজাকার হতে গেলে তো তার এভিডেন্স লাগবে, সরকারি একটা ডকুমেন্ট লাগবে যে তিনি রাজাকারের দায়িত্ব পালন করেছেন, রাজাকার হিসেবে তিনি বেতন নিয়েছেন, তিনি অস্ত্রপ্রাপ্ত হয়েছেন। রাজাকার বাহিনীটা তো তখনকার সরকারি এটা আধা সরকারি বাহিনী ছিল, আমাদের এখনকার বাহিনী। আনসারের মতো সম্ভবত। তো তিনি অস্ত্রপ্রাপ্ত হয়েছেন, সেটা ডকুমেন্ট থাকবে, তিনি বেতন নিয়েছেন ডকুমেন্ট থাকবে, রাজাকারের তালিকায় তার নাম থাকবে। 2010 সালের আগে কথিত কিছু সুশীল এবং ভারতের অর্থে পরিচালিত পত্রিকা বাদে বাংলাদেশের কোনো একটি পত্রিকাতে বা কেউ কখনো উল্লেখ করেনি যে আল্লামা সাঈদী রাজাকার ছিলেন। আমরা আজকে শুরু করতে চাই মাসুদ বিন সাঈদী আপনাকে দিয়ে। আসলে বাংলাদেশের মানুষ আল্লামা যদি বলে থাকেন, আল্লামা নাম উচ্চারণ করলে এটি আব্দুল্লাহ ভাই নিঃসন্দেহে আপনিও স্বীকার করবেন যে এক আল্লামা বললে আর আল্লামার পরের নামটা কি সেটি বলার অপেক্ষা রাখে না। আল্লামা আব্দুল্লাহ হোসেন সাঈদী, তার আপনি সুযোগ্য সন্তান। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এই অনুষ্ঠান থেকে। আমি প্রথমেই আসলে এই যে গণ অভ্যুত্থান ও সুশাসন, নিঃসন্দেহে গণ অভ্যুত্থান জুলাই বিপ্লবের ৩৬ জুলাই বা ৫ আগস্টের সেই গণ অভ্যুত্থান অনেক প্রত্যাশার জন্ম দিয়েছে এবং অসংখ্য সম্ভাবনার মৃত্যু কিংবা শাহাদাতের মাধ্যমে। প্রশ্ন হচ্ছে গণ অভ্যুত্থানের মাধ্যমে সুশাসন নিশ্চিত হবে কিনা সেটি হচ্ছে আমরা হয়তো জানবো, কিন্তু আমরা একটু পেছনের দিকে চলে যাই। সুশাসন নিয়ে বরাবরই গত ১.৫ দশকে অভিযোগ ছিল। আমরা ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতার হন আল্লামা আব্দুল্লাহ হোসেন সাঈদী। আমরা সেখান থেকে একটু শুরু করব যে উনি গ্রেফতার যে হয়েছিলেন তাকে পরবর্তীতে ২০১১ সালে মানবতা বিরোধী অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল সেটি আমলে নেয়। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডের আদেশ হয়। ২০১৪ সালে আপিল বিভাগ এই যে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন এবং ১৪ আগস্ট ২০২৩ সালে ১৪ আগস্ট রাতে উনি আল্লাহর দরবারে চলে যান। তো এই যে ওনার মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল ট্রাইব্যুনাল, আপিল বিভাগ তার সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছিল, সুশাসন কি আসলে তার মাধ্যমে নিশ্চিত হয়েছিল? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে আপনি পছন্দ করেছেন। আমি শুরুতে ধন্যবাদ জানাচ্ছি মাই টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আজকে আমাকে যারা দেখছেন, পরবর্তী যারা দেখবেন তাদেরকেও আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে এই মাই টিভি সংলাপের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ২০০৬ সালের ২৮শে অক্টোবর লগি বৈঠার তাণ্ডবের মাধ্যমে আওয়ামী লীগ যে বাংলাদেশের সুশাসন এবং বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নস্যাতের যে ষড়যন্ত্র করেছিল, সেই লগি বৈঠা যারা জীবন দিয়েছে সেই শহীদদেরকে স্মরণ করছি। আমি আরও স্মরণ করছি ২০১০ সালের ২২শে ফেব্রুয়ারি থেকে ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত পিলখানায় বাংলাদেশের গর্ব, বাংলাদেশের সেনা অফিসার ৫৭ জনকে যে গুলি করে হত্যা করেছিল, আমি সেই শহীদদেরকে স্মরণ করছি। আমি একই সাথে ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি আল্লামা সাঈদীর বিরুদ্ধে তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল, মিথ্যা এবং বানোয়াট একটি রায়, যে রায়ের প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং তৎকালীন মাফিয়া সরকার হাসিনা গুলি করে ৩০০-এর উপরে মানুষ হত্যা করেছিল। আমি সেই সব শহীদদেরকে স্মরণ করছি। ২০১৩ সালের ৫ই মে শহীদদেরকে স্মরণ করছি। একই সাথে ২০১৮ এবং ২৪-এর গণ অভ্যুত্থানের নায়ক ছাত্র জনতা, তাদেরকে সেই শহীদদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে ৫ই আগস্ট, যে গণ অভ্যুত্থানটি পৃথিবীর ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কারণ আমরা ১৯৭১ সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, যেটাকে আমরা বলছি আমাদের প্রথম স্বাধীনতা, সেই স্বাধীনতা অর্জনের পর আমরা বাংলাদেশের জনগণ আমাদের প্রত্যাশা ছিল দেশে সুশাসন আসবে, ন্যায় ইনসাফপূর্ণ একটি সমাজ গঠন হবে, দারিদ্র বিমোচিত হবে, দূরীকরণ হবে, মানুষ সুখে শান্তিতে খেয়ে পড়ে থাকতে পারবে, গণতন্ত্র বিকশিত হবে, মানুষ গণতান্ত্রিক পরিবেশে আসতে পারবে। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম যে দেশ স্বাধীন হওয়ার পর ৫০ বছর পার হয়ে যাওয়ার পরও আমাদেরকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ চেনানো হয়েছে, আমাদেরকে কে রাজাকার, কে যুদ্ধাপরাধী ইত্যাদি করে জাতিকে বিভক্ত করা হয়েছে। এমনকি মানুষ
মন খুলে কথা বলার পরিবেশটুকু পর্যন্ত হারিয়েছিল, যারই ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতিকে বিভক্ত করার একটা অভিলাষে, একটা ষড়যন্ত্রে শেখ হাসিনা 2010 সালে 29 জুন আল্লামা সাঈদীকে গ্রেপ্তার করেছিল। আপনি এখানে সব আওয়ামী লীগ সরকার বলছিল বারবার যে যুদ্ধাপরাধে মামলায় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। মূলত তাদেরকে যুদ্ধাপরাধ মামলায় অ্যারেস্ট করা হয়নি, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাতের হাস্যকর মামলায়। যুদ্ধাপরাধ মামলায় তারা গ্রেপ্তার করার মতো কোনো এভিডেন্স তারা হাজির করতে পারেনি, যে কারণে তারা ছলনার আশ্রয় নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে পরবর্তীতে যুদ্ধাপরাধ মামলায় তাদেরকে ওখানে নিয়ে এসেছিল। তো সুশাসন তো আপনি যেটা বলছেন, সুশাসন তো ছিলই না, বিকজ এই যে ট্রাইব্যুনালে যে মামলাটা হয়েছিল, এই মামলার প্রেক্ষিতে আমরা দেখেছি যে এই ট্রাইব্যুনালকে বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়ার একটা ঘটনা ঘটেছে, যেটা ছিল স্কাইপ কেলেঙ্কারি। যে স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে আমরা জানতে পেরেছি, যেটা আমাদের বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, কলম সৈনিক হিসেবে যারা আমরা সবাই তাকে চিনি এবং শ্রদ্ধা করি, আমার দেশ পত্রিকার সম্মানিত সম্পাদক মাহমুদুর রহমান সাহেব, তিনি তার আমার দেশ পত্রিকা তখন ধারাবাহিকভাবে এই রিপোর্টগুলি প্রকাশিত হয়েছিল স্কাইপ কেলেঙ্কারি, যেখানে স্পষ্ট করে বলা ছিল যে গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়। তো এটা দিয়ে বোঝা গেছে যে এখানে আসলে সুশাসন ছিল না, এটা সুশাসনের নামে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার একটা ষড়যন্ত্র ছিল। বাংলাদেশটাকে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র ছিল। বাংলাদেশ থেকে গণতন্ত্রকে দূর করে দেওয়ার বাকশালী প্রক্রিয়া চালু করার একটা ষড়যন্ত্র ছিল। যে স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে আল্লামা সাঈদী সহ যে সমস্ত জামাতের নেতৃবৃন্দকে তারা গ্রেপ্তার করেছিল, প্রত্যেকটি নেতৃবৃন্দের মামলার রায় লিখে নিয়ে আসা হয়েছিল বেলজিয়াম থেকে, অথচ বিচার হচ্ছে বাংলাদেশে। চার্জশিট সহ টোটাল মামলার প্রক্রিয়াটা লিখে নিয়ে আসা হচ্ছে বেলজিয়াম থেকে। তো স্কাইপ কলের মাধ্যমে আমরা আরও জানতে পেরেছিলাম যে কিভাবে সরকারের মন্ত্রীরা, বিশেষ করে তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, তৎকালীন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, কিভাবে বিচারপতিদের সঙ্গে ফোনে যোগাযোগ করতেন, তাদের বাসায় যেতেন, তাদের বাসায় গিয়ে তাদেরকে চাপ সৃষ্টি করতেন এবং দিনক্ষণ ঠিক করে দিতেন কোন মামলায় কোন আসামির কবে রায় হবে। তো এখানে সুশাসনের আসলে কোনো কিছুই তারা অবশিষ্ট রাখেনি, বরং বিচার বিভাগকে তারা ধ্বংস করেছে। আমি একই সাথে আরেকটু বলবো, এই মামলায় কিন্তু সেফ হাউস কেলেঙ্কারি ছিল, যে সেফ হাউস কেলেঙ্কারির কথাও আমার দেশ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল, যদিও পরবর্তীতে অন্যান্য পত্রিকাতে এসেছিল। সেফ হাউস মানে হলো সেখানে পিরোজপুর থেকে সাক্ষীদেরকে ধরে এনে তাদেরকে দিনের পর দিন ট্রেন্ড আপ করা হতো এবং ট্রেন্ড আপ করিয়ে তাদেরকে কোর্টে হাজির করা হতো। যারা মিথ্যা বলতে রাজি হতো অথবা সরকারি প্রলোভনে যারা সাক্ষ্য দিতে রাজি হতো তাদেরকে কোর্টে হাজির করা হতো, বাকিদেরকে হাজির করা হতো না। আপনারা আরও জানেন যে এই ট্রাইব্যুনালেই সাক্ষীকে অপহরণ করা হয়েছিল। ট্রাইব্যুনাল গেট থেকে সুখরঞ্জন বালি নামে একজন আমাদের সাক্ষীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল, যাকে পরবর্তীতে ভারতে পাওয়া গেছে, যাকে কিনা প্রায় 1 মাস আমাদের একটি গোয়েন্দা সংস্থার অফিসে তাকে রেখে নির্মম নির্যাতন চালানো হয়েছিল। পরবর্তীতে তাকে দিয়ে মিথ্যে কথা বলাতে না পেরে তাকে ভারতে তারা পাঠিয়ে দেয়, যেটা পরবর্তীতে পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি ভারতের দমদম কারাগার, এবং সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। এবং আপনি আরও জানেন যে এই মামলার মধ্যে ছিল এমন একটি আইন যেখানে সাক্ষীদেরকে আদালতে না এনেই তদন্তকারী কর্মকর্তার কাছে দেওয়া সাক্ষ্যকেই সাক্ষী হিসেবে গ্রহণ করার একটা বিধান রাখা হয়েছিল, যেখানে প্রায় আমাদের 16 জন সরকার পক্ষে 16 জন সাক্ষীকে সরকার আদালতে না এনেই আল্লামা সাঈদীর পক্ষে তাদের বিপক্ষে তাদের সাক্ষ্যকে সাক্ষ্য হিসাবে গ্রহণ করেছে এবং তাদের ওই সমস্ত সাক্ষ্যের ভিত্তিতে আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দেওয়ার চেষ্টা তারা করেছে। তো যেটা আপনি বলছিলেন যে সুশাসন, আসলে বেসিক্যালি এটা সুশাসন ছিল না। সুশাসন প্রতিষ্ঠা করার কোনো পরিকল্পনাও আওয়ামী লীগের ছিল না। এটি ছিল একটি দুঃশাসন। 17 বছর দুঃশাসনের নিষ্পেষণে মানুষ নির্যাতিত ছিল। মানুষ এখন মুক্তির স্বাদ পেয়েছে, মানুষ এখন প্রত্যাশা করছে, আশা করছে 5ই আগস্টের পর এখন নতুন করে সেই সুশাসন প্রতিষ্ঠিত হবে। আপনার কাছে আমি ফিরবো। আমি জনাব আব্দুল্লাহ, আসলে আপনার এই বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, এটি আসলে এই পরিচয়টি একটু মনে হয় যে দূরের মানুষ, এর চেয়ে সাংবাদিক নেতা বিএফইউজ এর সাবেক সভাপতি বললে একটু কাছের মানুষ মনে হয় আমাদের আর কি সাংবাদিকদের। নিশ্চয়ই আমিও সেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। জি, নিশ্চয়ই। তো মাত্র 1 মাসের পরিচয়, কিন্তু আমার তো 39 বছরের সাংবাদিকতার ক্যারিয়ারের সাথে এই ট্রাস্টের পরিচয়টা
খুবই সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত। জি, নিশ্চয়ই সেটি আপনি দেশ গঠনের এই সময়ে অন্তর্বর্তী সরকারের একটা উইং নিয়ে আগাচ্ছেন, সেজন্য আমরা আপনার সাফল্য কামনা করি। আমার প্রশ্ন যেটি, মাসুদ বিন সাঈদী তিনি, জাতিকে বিভক্ত করা হয়েছে স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে, এই অভিযোগ অনেক নেতাদেরও, আওয়ামী লীগের বিপক্ষে যারা, বিরুদ্ধে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের অনেকের। এর পেছনে আসলে কারণ কি? আর ছলনার আশ্রয় নিয়েছিল স্বাধীনতা যুদ্ধে, সেটিও তিনি বলেছেন। স্ক্যাপ কেলেঙ্কারির আসলে জাতিকে বিভক্ত করা এবং সেটি, এর পেছনে আসলে আওয়ামী লীগ কি কোনো সুনির্দিষ্ট লক্ষ্য আসলে ছিল ওই বিভক্ত রাখার পেছনে? ধন্যবাদ। মাই টিভি সংলাপ যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা, এবং সহ আলোচক আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রাণের মানুষ আল্লামা সাঈদী সাহেবের সুযোগ্য পুত্র মাসুদ বিন সাঈদী, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকেও শুভেচ্ছা। আসলে এসব বিষয়ে আলোচনা করতে গেলে অনেকটা আবেগ প্রবণ হয়ে যেতে হয়। আল্লামা সাঈদীর সাথে ব্যক্তিগতভাবে আমার পেশাগত কারণে একদিকে হচ্ছে আমার শৈশবে তার মানে অন্তত 10-15 কিলোমিটার পর্যন্ত হেঁটে তার আমার গ্রামের বাড়ি ফেনীতে তার মাহফিলে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, সুযোগ হয়েছে। তো সেরকম একজন এত বড় আলেম যার আমরা অনুরাগী ছিলাম, তাকে পরবর্তী জীবনে আমি যখন সাংবাদিকতা পেশায় আসি, আমি দীর্ঘ 17 বছর দৈনিক ইনকিলাবের যখন ভর যৌবন, তখন ইত্তেফাক ইনকিলাব ছাড়া বলা যায় যে সংবাদপত্রের জগতে আর কোনো সংবাদপত্র সেভাবে আলোচনায় ছিল না। সংবাদ এবং সংগ্রাম ছিল, কিন্তু ইত্তেফাক ইনকিলাবই বাংলাদেশের সংবাদপত্র জগতের ফোকাস ছিল। তো সেই সময়ে ইনকিলাবে থাকাকালে আমি আল্লামা সাঈদীকে বিভিন্ন সময়ে, কমলাপুরে তার একটা প্রতি বছর একটা মাহফিল হতো, সেই মাহফিলটা কভার করার দায়িত্ব আমার উপর পড়তো। এবং তাফসিরুল কোরআন মাহফিল, সেটা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এটা আয়োজন করতো। এবং সারাদিন কর্মক্লান্ত হয়ে যখন অন্যান্য অ্যাসাইনমেন্ট লেখার পরে সন্ধ্যার পরে গিয়ে ওই মাহফিলটা কভার করে এসে আবার সেটা রাতে লিখে দ্বিতীয় এডিশনের পত্রিকাতে তখন ছাপানো হতো। তো সেই ওই কষ্টটাও কষ্ট মনে হতো না, কারণ তার প্রতি ভক্তি এবং শ্রদ্ধার জায়গাটা, তার যে কণ্ঠে যে জাদু ছিল, ভাষায় যে জাদু ছিল, তার যে ক্যারিসমেটিক, যে তার সেই দায়ী হিসেবে তার ক্যারিসমেটিক ক্যারেক্টার ছিল, এগুলার কারণে ওই যে কর্মক্লান্তিটাও অনেক সময় সেটা অনুভূত হতো না। আমি একটু ফোন নেই, আপনার কথা নিশ্চয়ই। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন, ছোট্ট করে প্রশ্ন করবেন। আমি সাইদ বলছি, ঢাকা থেকে। আমি মাসুদ বিন সাঈদী সাহেবের কাছে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, উনি বলছেন বিগত ট্রাইব্যুনালে যেভাবে মিথ্যা সাক্ষ্য দিয়ে সাঈদী সাহেবকে বিচার করা হয়েছে, আমার প্রশ্ন ওনার কাছে যে বর্তমান যে ট্রাইব্যুনাল করা হয়েছে, এটাও কি সেরকম ভাবে যারা আসামি তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাদেরকে বিচার করবে কিনা, এটা উনি কতটুকু নিশ্চয়তা দিতে পারেন? থ্যাংক ইউ। আমরা নিশ্চয়ই এই প্রশ্নের জবাব শুনবো। জি, আব্দুল্লাহ ভাই, আপনার কাছে, আপনার কথা শুনছিলাম। প্রশ্ন করেছেন, এটা নিশ্চয়ই উত্তর পাবেন। যে কথাটি বলছিলাম, আসলে এই আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ আলোচনার ব্যাপার। আমি আল্লামা সাঈদীকে যখন গ্রেপ্তার করা হয়, তাকে যখন বিচারের নামে প্রহসন করে তাকে জুডিশিয়াল কিলিং এর আওতায় নেওয়া হয়, তখন আমি দৈনিক আমার দেশে তখন কর্মরত। আমার দেশ থেকে সেই দিনগুলো আমাদের এখনো স্মৃতিপটে ভাসছে, যে বিশেষভাবে তাকে তো, এটা মানে আমরা সবাই জানি যে শুধুমাত্র শেখ হাসিনার ফেসিবাদী সরকারই তাকে হত্যার পেছনে মুখ্য ভূমিকা ছিল, তা কিন্তু না। এটা হচ্ছে আমাদের আঞ্চলিক যে আধিপত্যবাদী শক্তি, তারা বাংলাদেশ থেকে ইসলামকে এবং মুসলমানদেরকে, ধর্মীয় অনুভূতির জায়গাগুলোকে, ধর্মের প্রতি বাংলাদেশের মানুষের যে আকর্ষণ, যে আগ্রহ, যে অনুরাগ, এটাকে দিনে দিনে শেষ করে দেওয়ার দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার অংশ হিসেবে তারা আল্লামা সাঈদীকে হত্যার পরিকল্পনা গ্রহণ করে। এবং সেই হত্যার পরিকল্পনা আমি নিশ্চিত করে বলতে পারি, সেটার চূড়ান্ত পরিকল্পনাটি দিল্লিতে হয়েছে, এবং সেই পরিকল্পনাটি শেখ হাসিনার
যে সরকার ছিল, অবৈধ সরকার ছিল, তারা এখানে একটা ট্রাইব্যুনাল বানোয়াট সব অভিযোগকে সেখানে এনে সেটা বাস্তবায়ন করেছে মাত্র। কারণ তাদের স্টাডি রিপোর্টে দেখা গেছে যে আল্লামা সাঈদী যেভাবে সারা বাংলাদেশের মানুষকে জাগিয়ে তোলার যে ক্ষমতা রাখেন আনপ্যারালাল, তার সমকক্ষ এখন হয়তো অনেকেই আমরা দেখছি সম্ভাবনাময় অনেক বক্তা তৈরি হচ্ছেন, কিন্তু তখনকার সময়ে তিনি ছিলেন আনপ্যারালাল এবং দায়ী হিসেবে বলেন, কোরআনের তাফসীর কারক হিসেবে বলেন এবং মুসলমানদেরকে একটা যে কোনো ইস্যুতে জাগিয়ে তোলার তার যে চট্টগ্রামের যে মাহফিলগুলো হতো সেটা দিনের পর দিন আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ, কত মানুষ সেখানে সমবেত হতো সেটা কেউ গুণে কখনো দেখতে পারে নাই, সম্ভবও ছিল না সেটা। তো সেই জায়গাগুলোতে এটা আসলে আমাদের প্রতিবেশী আধিপত্যবাদী শক্তির সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে আল্লামা সাঈদী সহ অন্যান্য যাদেরকে ইসলামী নেতাদেরকে তাদেরকে ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যার যে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে, এটা বাংলাদেশে এই যে 15 বছর যাবৎ যে দুঃশাসনটা দীর্ঘায়িত করা হয়েছে, এটার জন্য অনেকগুলো পরিকল্পনা ছিল দিল্লি থেকে। সেই পরিকল্পনার অংশ হিসেবে একটা ছিল যে বাংলাদেশের প্রথমে গণমাধ্যমকে, জনপ্রিয় গণমাধ্যমগুলোকে হত্যা করতে হবে, জনপ্রিয় বক্তাদেরকে, দায়ীদেরকে, আলেমদেরকে হত্যা করতে হবে। এই পরিকল্পনাগুলোর অংশ হিসেবে যেমন আল্লামা সাঈদীকে সেভাবে দিনে দিনে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং শুধু মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় না, আমি তার যে তিনি যেদিন শাহাদাত বরণ করলেন, দুনিয়াতে আমাদের কাছ থেকে চলে গেলেন, সেদিনের সামগ্রিক চিত্রটা যদি আমরা সামনে আনি, তাকে হত্যা করা হয়েছে, সে হত্যা করা হয়েছে। সেখানে একজন ডক্টর তাকে যাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে সে সাচিবের নেতা ছিলেন এবং তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ছাত্রলীগ, আওয়ামী লীগের, এবং সেখানে তাকে হঠাৎ করে কেন নিয়ে যাওয়া হলো তার পরিবারকে না জানিয়ে, এটা একটা বিরাট প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর আমাদের জানা আছে যে তাকে হত্যার পরিকল্পনার অংশ হিসেবে সেদিন কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনার কাছে ফিরবো নিশ্চয়ই, আমরা এই প্রেক্ষাপটটাও আলোচনা শুনবো। এই ব্যাপারে আমরা তার সন্তান হসপিটালের বিষয়টি যেহেতু উঠেছি, মানে আব্দুল্লাহ ভাই বললেন, আসলে এটি নিয়ে সাধারণ জনগণের মধ্যে কথা আছে। আমরা গণমাধ্যমে দেখলাম যে গাজীপুর থেকে হাস্যোজ্জ্বল নামছেন বিএমএস, এখন পিজি হসপিটালে, বিএসএমএমইউ, এবং সালাম দিলেন সবাইকে নেমে। সেই হাস্যোজ্জ্বল মুখটি হঠাৎ করে শুনলাম নাই, এবং আব্দুল্লাহ ভাই সুনির্দিষ্টভাবেই বলেছেন যে এটি হত্যাকাণ্ড। আপনারা আসলে কখন জানতে পারলেন? আপনাদের কি সেই পরিস্থিতিটা আসলে কি ছিল? আপনারা তার সাথে কথা বলার কোনো সুযোগ হয়েছিল কিনা? আমি আপনার এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি সম্মানিত দর্শক যে প্রশ্নটি করেছেন আমি তার উত্তরটি দিতে চাই। জি, ভাই সাঈদ নামে একজন প্রশ্ন করেছেন যে আমি বলেছি অতীতে ট্রাইব্যুনালে মিথ্যাচার করে বিচার করা হয়েছে, এখন বর্তমান ট্রাইব্যুনালে একইভাবে বিচার করা হবে কিনা। তা আমি আমার প্রিয় ভাই সাঈদ সাহেবকে আশ্বস্ত করতে চাই, অবশ্যই একইভাবে করা হবে না, অবশ্যই সত্যের সঙ্গে বিচার করা হবে। আমি একটা জিনিস খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে আসলে শেখ হাসিনার উপরে কোনো জুলুমই করা হবে না, কিংবা আওয়ামী লীগের উপরে জুলুম করা হবে না, কোন অর্থে হবে না, আমরা চাচ্ছি না। এবং চাচ্ছি না মানে কোন অর্থে বিচার জুলুমটা হবে না। শেখ হাসিনা আমাদেরকে বিচার করেছে 50 বছর আগের বিচারে সোনা সাক্ষী দিয়ে, আমরা বিচার করব দেখা সাক্ষী দিয়ে। শেখ হাসিনা বিচার করেছে সাক্ষীকে আদালতে হাজির না করি, আমরা সাক্ষীকে আদালতে হাজির করে বিচার করব। আমরা সাক্ষীর সংখ্যা আমাদেরকে বেঁধে দেওয়া হয়েছিল, সরকার পক্ষ থেকে 46 জন সাক্ষী দিয়েছিল আমার বাবার মামলায়, অথচ আমাদেরকে সাক্ষ্য দিতে দেওয়া হয়েছিল মাত্র 13 জন। সেখানে বিচারপতি নিজামুল হক নাসিব এবং তার ট্রাইব্যুনাল আমাদেরকে সাক্ষ্যের সংখ্যা বেঁধে দিয়েছিল। আমরা শেখ হাসিনার ক্ষেত্রে সেটা করব না। এই অর্থে বলছি শেখ হাসিনার প্রতি আমরা কোনো জুলুম করব না, তিনি তার ইচ্ছে মতো সাক্ষী হাজির করুক। তিনি আমার পিতা তো যখন ট্রাইব্যুনালে তাকে হাজির করা, গ্রেপ্তার করা হয়েছিল তার কিছুকাল আগে তিনি হজে গিয়েছিলেন, হজ থেকে তিনি দেশে ফিরেছিলেন, তখন তার বিরুদ্ধে যুদ্ধবাদ মামলা দায়ের হয়ে গিয়েছে, 2টি হত্যা মামলা দায়ের হয়ে গিয়েছে। ওনার সৎ সাহস ছিল, তিনি দেশে ফিরে এসেছেন, মামলা মোকাবেলা করেছেন, আমরা প্রমাণ করেছি মামলা মিথ্যা, কিন্তু সরকার তার ক্ষমতার জোরে এবং তাদের প্রভু দিল্লির সহযোগিতা নিয়ে তারা গায়ের জোরে আমাদের নেতৃবৃন্দ সহ আমাদেরকে তিলে তিলে দিকে হত্যা করেছে, কাউকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। তো শেখ হাসিনা যদি সাহস থাকে সামনে এসে আইনি মোকাবেলা করুক, তিনি প্রমাণ করুক যে তাকে মিথ্যা মামলা ফাঁসানো হয়েছে অথবা মিথ্যাভাবে তাকে দেওয়া হয়েছে। আমরা তো কাগজপত্র দিয়ে প্রমাণ করেছি। সুতরাং আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে আমাদের প্রতি যেরকম জুলুম করা হয়েছে ওরকম জুলুম তার উপরে করা হবে না। এখন যারা ট্রাইব্যুনালে যাদেরই বিরুদ্ধে অভিযোগ যাবে
গণহত্যা, তাদের কারোর বিরুদ্ধে আসলে ওভাবে মানে কথিত ট্রাইব্যুনালের বিচার হবে। ওনারা যেভাবে মিথ্যার আশ্রয় নিয়েছেন, আমি একটা ঘটনা বলি, আমার আব্দুল্লাহ ভাই অবশ্যই মনে থাকার কথা, তিনি জানবেন। বিচারপতি নিজামুল হক নাসিমের সঙ্গে প্রসিকিউটর ছিলেন জিয়াদ আল মালুম। তাদের কথোপকথনটা এরকম ছিল, জিয়াদ আল মালুম বিচারপতিকে বলছেন যে আমরা যদি কিছু মাঝে মাঝে উচ্চবাচ্য না করি তাহলে ওই ডিফেন্স টিম মনে করে যে আমাদের সঙ্গে আপনার খাতির আছে। এই জন্য তিনি বলছিলেন আমি মাঝে মাঝে খাড়ায় যাবো, আপনি বসিয়ে দিবেন, ওরা বুঝুক আমাদের মধ্যে কোনো খাতির নেই। এগুলো তাদের ল্যাঙ্গুয়েজটা, মানে কোট আনকোট, এটা ছিল তাদের ল্যাঙ্গুয়েজ। তো তারা প্রসিকিউশন, ইনভেস্টিগেশন টিম এবং বিচারপতি প্রহসন এবং তামাশা ছিল, এটা মকারি করেছে, এটা ক্যাঙ্গারু কোর্ট ছিল। তারা বিচারের নামে একটা প্রহসন করেছে। তারা তিনটা পক্ষ, প্রসিকিউশন টিম, ইনভেস্টিগেশন টিম এবং বিচারক বৃন্দ, তিনটা পক্ষ মিলে নিরীহ মানুষদেরকে তারা এখানে ধরে এনে হত্যা করেছে। তো আমরা সেটা করব না। মাত্র 3 মাস আগের জলজন্ত সাক্ষী যেখানে বিদ্যমান, সেখানে তাদের বিরুদ্ধে জুলুম করার প্রয়োজনটা কি? এই সাক্ষী তাদের ব্যাপারে তাদের ভাগ্য নির্ধারণ করবে যে তাদের ভাগ্য কি হবে। তো আপনি যেটা বলছেন, আমাদের বিশ্বাস যিনি প্রশ্ন করেছেন তিনিও সাক্ষী দেওয়ার মতোই একজন হবেন, হয়তো হবে, তিনিও রাজপথে দেখেছেন, কিভাবে হেলিকপ্টার থেকে হত্যা করা হচ্ছে, মানুষকে গুলি করে কিভাবে প্রকাশ্যে পুলিশ হত্যা করেছে, উনি নিজেও সাক্ষী মাসুদ বিন সাইদে। আমরা মাওলানা দিলওয়ার হোসেন সাইদির মৃত্যু নিয়ে জনগণের মধ্যে একটু অস্পষ্টতা রয়েছে, যেটি আব্দুল্লাহ ভাইও বলছিলেন, সে জায়গাটি আপনাদের পর্যবেক্ষণ কি? আসলে আমি খুব লম্বা করে শুনতে পারবো না, ছোট্ট করে একটু বললে সুবিধা হয়। ধন্যবাদ। এটি তো আসলে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমার একটু সময়ের প্রয়োজন, যদিও আমি টোটাল সময়ের দিকে খেয়াল রাখবো। এটা তো পরিষ্কার যে তিনি একজন সুস্থ অবস্থায় এখানে এসেছিলেন। তো প্রমাণ চাইলে বলবো, তিনি যখন হাসপাতালে তাকে নিয়ে আসা হয়, তিনি যে অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়, সেখানে অ্যাম্বুলেন্স থেকে তিনি যখন নামেন, আমরা দেখেছি কি হাস্যোজ্জ্বল মুখে তিনি নেমেছেন, এবং তিনি নেমে সকলের কুশল বিনিময় করেছেন, কুশল জানতে চেয়েছেন। সবাই তাকে সাদরে সম্ভাষণ জানিয়েছে। তিনি এরপরে তাকে হুইল চেয়ারে করে বসিয়ে নিয়ে গেছে। তো সরকার যেটা বলছিল যে তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকের পেশেন্ট, ম্যাসিভ হার্ট অ্যাটাকের পেশেন্ট তো এরকম হাসি মুখে অ্যাম্বুলেন্স থেকে নামতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, একজন হার্ট অ্যাটাকের পেশেন্টই যদি তিনি হবেন, তাহলে গভর্নমেন্ট কি করে তাকে একটা কি বলে কার্ডিয়াক সুবিধার সম্বলিত একটা অ্যাম্বুলেন্স ছাড়া গোটা গাজীপুর বা কাশিমপুর থেকে ঢাকা পিজি হাসপাতালে দীর্ঘ পথ ওনাকে বসিয়ে কি করে নিয়ে আসলো? আমরা তো দেখলাম তিনি বসে নামলেন ইয়ে থেকে, অ্যাম্বুলেন্স থেকে। তাহলে এটা বোঝা যায় তিনি অসুস্থ ছিলেন না, তার হাসি মুখে প্রমাণ করে তিনি অসুস্থ ছিলেন না। এরপরে তাকে নিয়ে যাওয়া হলো এমার্জেন্সিতে, সেখানে গিয়ে টেস্ট করা হলো, এমার্জেন্সিতেও তার ওরকম কিছু ধরা পড়লো না। সব থেকে বড় কথা হলো, তিনি যদি হার্টের পেশেন্ট হবেন, তাহলে ওখানে যিনি কার্ডিয়াক ডিপার্টমেন্টে যিনি চেয়ারম্যান ছিলেন, যার চিকিৎসক যিনি ডাক্তার ছিলেন, যাকে কিনা এখন আমরা তার পরিচয় জেনেছি, তিনি সাবেক ছাত্রলীগ নেতা, সাচিপের নেতা, এমনকি গণজাগরণের যে ভারত পরিচালিত যে মঞ্চ, গণজাগরণ মঞ্চ যেটা শাহবাগে ছিল, সেখানে তিনি তার প্রবল ভূমিকা ছিল সেখানে। তো তাকে কেন দায়িত্ব দেওয়া হলো? আর সব থেকে বড় যে কোশ্চেনটা, সেটা হলো একজন ম্যাসিভ হার্ট অ্যাটাকের পেশেন্টের কি করে তারা এনজিওগ্রাম করলো না? তাকে নিয়ে আসা হলো রাত 11টার দিকে, আর পরবর্তী দিন রাত 8:40 দিকে তিনি শাহাদাত বরণ করলেন। কিন্তু এই দীর্ঘ সময় প্রায় 24 ঘন্টার মধ্যে তার এনজিওগ্রাম কেন করা হলো না? তো এই সব কিছু মিলিয়ে এটা সুস্পষ্ট যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং হত্যার উদ্দেশ্যেই তাকে নিয়ে আসা হয়েছে। বাট আনফর্চুনেটলি বিষয়টা এমন যে আমরা মাসে একবার আব্বার সঙ্গে দেখা করার সুযোগ পেতাম। তো সেই হিসেবে আব্বার সঙ্গে আমরা আব্বার শাহাদাতের 27 দিন আগে আমরা দেখা করেছিলাম, আর 3 দিনের পরেই আমাদের সাক্ষাতের ইস্যুটা ছিল। তো আমাদের আরেকটা জিনিস আপনারা জানেন, আমি যেদিন তাকে হাসপাতালে নিয়ে আসা হয় সেদিন থেকে নিয়ে পরবর্তী বিকেল পর্যন্ত আমি প্রত্যেকটি দরজায় দরজায় কড়া নেড়েছি। এমনকি আমি স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বৈরাচার স্বরাষ্ট্রমন্ত্রী, তার বরাবরে আমরা পরিবারের পক্ষ থেকে আমি আবেদন করেছিলাম যে তার চিকিৎসার জন্য তার পাশে একজন অ্যাটেন্ডেন্ট দেওয়া হোক এবং আমার সঙ্গে আমার পিতার সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়া হোক। কিন্তু আনফর্চুনেটলি তারা আমার অ্যাপ্লিকেশন তারা রিসিভ করেছে, কিন্তু তারা আমাকে দেখা করতে দেয়নি। তাহলে এটা তো প্রমাণিত হয়ে গেল যে একজন, তাদের ভাষায় ম্যাসিভ হার্ট অ্যাটাকের পেশেন্ট, যিনি মৃত্যু পথযাত্রী, তার সঙ্গে তার সন্তানের দেখা করতে দিচ্ছে না। আমি যদি দেখা করতে পারতাম বা দেখা করার সুযোগ দিত, আমি জেনে যেতে পারতাম যে আসলেই তিনি অসুস্থ কিনা। যেহেতু আমাকে দেখা করতে দেয়নি,
সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। যেহেতু আমাকে সাক্ষাৎ করতেই দেওয়া হয়নি, এটা একদম সুস্পষ্টভাবে প্রমাণিত যে আমি যেহেতু জেনে যাব যিনি অসুস্থ নন, এবং তারা যেহেতু তাকে এনেছে পরিকল্পিত মেরে ফেলার জন্য, এই জন্য আমার সঙ্গে তাকে দেখা করতে দেয়নি। সুতরাং এটা প্রমাণিত। আমরা এভিডেন্স কালেক্ট করছি, ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। জি, নিশ্চয়ই আপনার কাছে ফিরবো। আব্দুল্লাহ ভাই, আপনার কাছে আসি। তা হচ্ছে যে আইন এখন পর্যন্ত তো একই আছে, বিচারালয়টাও একই আছে, কিছু ব্যক্তি হয়তো পরিবর্তন হয়েছে, তদন্তকারী কর্মকর্তা হয়তো বা পরিবর্তন হবে। তো আসলে এই যে বিচারগুলো আসলে এখনো যারা এই মানবতার বিরুদ্ধে জুলাই আগস্টে যারা ভূমিকা রেখেছেন তাদেরও সেই বিচারের আওতায় গভর্নমেন্ট আনার চেষ্টা করছে। আপনার কি মনে হয় কতটুকু সুবিচার নিশ্চিত হওয়ার সুযোগ আছে? সাথে একটি প্রশ্ন করি, আপনি গণমাধ্যমের মানুষ, নিশ্চয়ই এই বিচারগুলো যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হচ্ছিল, সেটি মাওলানা সাঈদী, নিজামী, মুজাহিদ থেকে শুরু করে যাদের সালাউদ্দিন কাদের চৌধুরী তাদের ব্যাপারে, তখন গণমাধ্যম কিন্তু ঢালাওভাবে মিডিয়া ট্রায়ালের যে বিষয়গুলো বলি সেগুলো করছিল। তো সেই জায়গা থেকে আসলে আমরা বের হতে পারছি না কেন? এখন কতটা আসলে ইতিবাচকভাবে ভূমিকা রাখবে? আমি আপনার পরের প্রশ্নটা থেকেই আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে যে, যেহেতু আমি গণমাধ্যমের একজন কর্মী, এই অপরাধ বোধের জায়গায় এই গ্লানিটা গণমাধ্যমের একজন কর্মী হিসেবে আমাদেরও, আপনি আমি আমাদের সবার। আমি যে কথাটি আগে বলেছিলাম যে এটা মাওলানা সাঈদী বাংলাদেশের মানুষকে জাগিয়ে তোলার যে তার যে একটা ক্ষমতা, ক্যারিসমেটিক যে লিডারশিপ, তার যে ক্যারেক্টার, এটাকে দিল্লি থেকে যে পরিকল্পনাটি এসছে সেই পরিকল্পনার অংশ হিসেবে মিডিয়ার ভূমিকাও একই প্যাকেজেই হয়েছে। আপনি দেখবেন যে এক একটা সংবাদপত্র কিভাবে একটা, এখন তারা আইনের বিভিন্ন সময়ে এখন আইনের শাসনের গল্প শোনাচ্ছেন। আমি দেখছি কিছু কিছু ক্ষেত্রে এডিটোরিয়াল লেখে আইনের শাসনের কথা বলছেন। তখন তাদের যে উন্মাদনার জায়গাটি দেখেছি, এবং শাহবাগের সাথে তারা যেভাবে পুরা পত্রিকা জুড়ে, পুরা পত্রিকার মাস্টহেড নামিয়ে তারা যেভাবে একটি শাহবাগের সেই উন্মাদনাকে, সেই ফেসিবাদী উত্থানকে, ফেসিবাদের উত্থানকে যেভাবে তারা সেখানে তারা অংশীদার হয়ে গেছে, এটা দ্বারা বোঝা যায় পুরো বিষয়টা যে তারা তাদের সাজানো এই যে ট্রায়ালটা করবে এবং পাশাপাশি গণমাধ্যম সেই তাদেরকে সাপোর্ট দিয়ে যাবে। এটা আমাদের এই সাংবাদিকদের এই দায়, সেই যে জুডিশিয়াল যে কিলিংয়ের কথা বলছি, এটা আমরা সংবাদপত্র, সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা এই দায় এড়াতে পারি না। এবং সেখানে আপনি দেখবেন কিভাবে এই যে ফিরোজপুরে গিয়ে বা আল্লামা সাঈদীর এলাকা থেকে সেখানে সিরিজ রিপোর্ট, বানোয়াট সব গল্প, সেখান থেকে ঘুরে এসে বানোয়াট সব গল্প আমার এখনো চোখের সামনে ভাসছে। যে দু একটি টেলিভিশন, আমি নাম বলতে চাই না, তাদের যে উৎসাহ, তারা যে মনে এটা করে তারা এক একজন বীর মুক্তিযোদ্ধা বীরোত্তম হয়ে যাওয়ার চেষ্টা, তাদের টেলিভিশনের স্ক্রিনেই এক একজন বীরোত্তম হয়ে যাওয়ার চেষ্টা করেছেন, মানে এই রিপোর্টগুলো, বানোয়াট রিপোর্টগুলো করে করে, যে পারলে তারা এক একজন রিপোর্টারকে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে কখন বিচারের রায় হবে তা না, তারাই পারলে একটু ঝুলিয়ে দেন আর কি, এরকম এ ধরনের আচরণও আমরা অনেক রিপোর্টারের দেখেছি, আমাদের অনেক সহকর্মী। এটা খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশের গণমাধ্যম গত 15 বছরে ফেসিবাদের যেভাবে দাসত্ব করেছে, ফেসিবাদের যেভাবে পদলেহন করেছে, এবং নিজেদের আখের গোছানোর জন্য একদিকে নিজেদের আখের গোছানো সব কিছু জলাঞ্জলি দিয়ে, সাংবাদিকতার নীতি, নৈতিকতার সব কিছু বিসর্জন দিয়ে আজকে গণমাধ্যমের যে দুরবস্থা, যে নাজুক অবস্থা, গণমাধ্যম বলতে তো আসলে সেই জায়গাটাতে যে তাদের মেরুদণ্ডের যে জায়গাটা আছে সেটা তো আর কিছু অবশিষ্ট নাই। প্রত্যেকটা গণমাধ্যমই আপনি দেখবেন ছোট বড় দু একটা ব্যতিক্রম থাকতে পারে, বেশিরভাগই কিন্তু ধুকে ধুকে মরছে। এটার জন্য কিন্তু এই যে 15 বছরে তাদের নিজের সাংবাদিকতার জায়গায় না থেকে যে ফেসিবাদী সরকারের চাওয়া পাওয়াকে তারা প্রাধান্য দিয়ে, ভারতে একটি কথা আছে গদি মিডিয়া, গদি মিডিয়ার মূল কথাটা সেখানে নানানভাবে ব্যাখ্যা করা। একটা কথা হচ্ছে গদি কি চায় তার দিকে তাকিয়ে সাংবাদিক লেখালেখি করা, মিডিয়া চালানো। বাংলাদেশে তো এটা দিল্লিতে যেমন গদি মিডিয়ার কথা আছে, বাংলাদেশে কি এর ব্যতিক্রম ছিল? বাংলাদেশে তাই তো ছিল, এখানেও গদির দিকে তাকিয়ে থেকেছে যে গদি কি চাচ্ছে সেভাবেই তারা সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা, মিথ্যাচার, নানান দু একটি ব্যতিক্রম তো ছিলই, অবশ্যই ছিল, তা আমি এটা অস্বীকার করার যায়। এখনকার যে সাংবাদিকতা, এখন তো পরিবর্তন 5 আগস্টের হয়েছে, তো এখন কি আসলে সঠিক সাংবাদিকতার সেই সুযোগটা তৈরি হয়েছে?
খুব ছোট্ট করে একটু বলবেন। নিশ্চয়ই আমি বলবো যে আগের যে কোনো সময়ের চাইতে বাংলাদেশের ইতিহাসে আমি বলবো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বাধীন সাংবাদিকতা করার পরিবেশ এখন আছে, কিন্তু পুরোপুরি সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? যে আমাদের যে এই যে 15 বছরের আমাদের যে দায়, এই দায় যাদের আছে তারা কিন্তু নিজেদের থেকেই কিন্তু সেলফ সেন্সরশিপ করছেন, নিজেদের থেকেই কিন্তু সঠিক সাংবাদিকতাটা করতে তারা ভয় পাচ্ছেন। এটার দায়িত্ব সরকার নিবে না। সরকার, ডক্টর ইউনূস কিন্তু একাধিকবার তিনি বলেছেন যে আপনারা হাত খুলে লেখুন, সমালোচনা করুন, আমরা আপনাদের সমালোচনা দেখতে চাই, কিন্তু সেটা কি আমরা করতে পারছি? অনেক ক্ষেত্রে করতে পারছি না। কিছু কিছু হয়তো করছি, কিন্তু সব ক্ষেত্রে করতে পারছি না, যেটা আমাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাদারিত্বের যে জায়গাটা, এই জায়গাটাতে ঘাটতি আছে। কি জন্য? কারণ এখনো পর্যন্ত মিডিয়াগুলোতে যারা কি পয়েন্টে আছেন, তারা এই যে 15 বছরের যে তাদের লিগেসি, তাদের এইসব বিষয় নিয়ে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে যে আমরা যদি আমাদের লেখালেখিটা, আমাদের সাংবাদিকতা, আমাদের রিপোর্টিং এগুলো যদি এই সরকারের এগেনিস্টে যায়, তাহলে আমার যে পিছনের আমলনামা আছে সেটা ধরে যদি টান দে, তাহলে আমার তো পরিণাম এই হবে। এখন তো এই নিজস্ব এই ভয় থেকে যদি না করে, আমলনামা সামনে আসার কোনো সম্ভাবনা নাই তো। সেটা সম্ভাবনার কথা, আশঙ্কার কথা যাই বলেন না কেন, সেটা সবকিছু নির্ভর করবে আমাদেরকে সত্যিকারের সাংবাদিকতা বলতে যা বোঝায়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জায়গাটাতে যেতে হলে আগে নিজের নীতি নৈতিকতার জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরবো। নিশ্চয়ই বাবার বিচারের যে রায়, একটা তো রায় দেওয়া হয়েছে এবং সেই রায়টা নিয়েই তিনি স্রষ্টার কাছে চলে গেছেন। এই বাবার বিচারের রায়টার কি পুনর্তদন্ত চাইবেন? আনুষ্ঠানিকভাবে তো তিনি যে নির্দোষ সেটি আনুষ্ঠানিকভাবে ডিক্লার এখনো হয়নি। জনগণ তাকে সে নির্দোষ সেটি হয়তো জানে। মিথ্যা অভিযোগ যদি যারা যারা এই নেক্সাসের সাথে জড়িত, আপনি বলেছেন যে তাদের ব্যাপারেও আপনারা পদক্ষেপ নেবেন, সেটি কবে? আর রায়ের পুনর্তদন্ত হোক, এটি আপনি তার চাইবেন কিনা? এটির ব্যাপারে আপনাদের পরিকল্পনা কি? আসলে এটা তো অবশ্যই আমরা করব। এটা শুধু সময়ের দাবি না, এটা জনগণেরও দাবি। যেটা আমরা বারবার বলে আসছি, আমাদের পিতার উপরে, এমনকি আমাদের সকল নেতৃবৃন্দের উপরে জুলুম করা হয়েছে। মিথ্যাচারের প্রতারণা এবং মিথ্যাচারের সুনামি বইয়ে দেওয়া হয়েছিল এই মামলাগুলিতে, যেটা আমি একটু আগে বলেছি, স্কাইপ কেলেঙ্কারি, সাক্ষী অপহরণ, সেফ হাউস ইত্যাদি ইত্যাদি, এগুলি তো সকলের চোখের সামনে। আমি বিচার তো আমরা চাইবো নিশ্চয়ই। তার আগে আমি আরেকটু বলতে চাই, দেখেন এই মিথ্যাচারটা কীরকম। 1978 সালে প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক হাসান হাফিজুর রহমান প্রকাশিত যে স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, যেটি কিনা 16 খণ্ডে সমাপ্ত হয়েছে এবং বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত একমাত্র স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বা দলিলপত্র হিসেবে আমরা যেটাকে জানি, সেই দলিলপত্রের 16 খণ্ডের কোনো একটি ভলিউমে, কোনো একটি পাতায় কোথাও কি আল্লামা সাঈদীর নাম আছে? কোথাও কি মৌলানা নিজামীর নাম আছে? কোথাও কি আলী হাসান মোহাম্মদ মুজাহিদের নাম আছে? তাহলে তারা বিচারটা করলো কিসের উপরে ভিত্তি করে? তারা এভিডেন্স পেলো কোথায়? আমি একটু বলি আপনাকে যে তারা আব্বাকে বলছিল রাজাকার। তো রাজাকার হতে গেলে তো তার এভিডেন্স লাগবে, সরকারি একটা ডকুমেন্ট লাগবে যে তিনি রাজাকারের দায়িত্ব পালন করেছেন, রাজাকার হিসেবে তিনি বেতন নিয়েছেন, তিনি অস্ত্রপ্রাপ্ত হয়েছেন। রাজাকার বাহিনীটা তো তখনকার সরকারি, এটা আধা সরকারি বাহিনী ছিল, আমাদের এখনকার আনসারের মতো সম্ভবত। তো তিনি অস্ত্রপ্রাপ্ত হয়েছেন, সেটাকে ডকুমেন্ট থাকবে। তিনি বেতন নিয়েছেন, ডকুমেন্ট থাকবে। রাজাকারের তালিকায় তার নাম থাকবে। 2010 সালের আগে কথিত কিছু সুশীল এবং ভারতের অর্থে পরিচালিত পত্রিকা বাদে বাংলাদেশের কোনো একটি পত্রিকাতে বা কেউ কখনো উল্লেখ করেনি যে আল্লামা সাঈদী রাজাকার ছিলেন। সর্বপ্রথম তাকে রাজাকার হিসেবে তারা চিহ্নিত করার চেষ্টা করলো যখন 1997 সালে তিনি জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অংশগ্রহণ করেছিলেন। যখন তিনি ক্ষুদ্রতে ক্ষুদ্র শিক্ষা কমিশন নিয়ে আলোচনা করছিলেন, তখন ট্রেজারি বেঞ্চ থেকে তাকে রাজাকার বলা হয়েছিল এবং তিনি তাৎক্ষণিক জাতীয় সংসদে তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে আমার এলাকায় আমার উপস্থিতিতে যদি কেউ এটা প্রমাণ করতে পারে আর না পারে, তাহলে আমি তার বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা করব। এবং আপনারা জেনে আনন্দিত হবেন, তিনি 10 কোটি টাকার মানহানি মামলা করেও ছিলেন। তো যেটা বলছিলাম যে বিচার যারা করেছেন, এই বিচারটা যে অস্বচ্ছ এবং প্রতারণা ছিল, আমরা সেটার ব্যাপারে রিভিউ করার জন্য আমাদের সংশ্লিষ্ট কনসার্ন লয়ার যারা ছিলেন তাদের সঙ্গে আমরা পরামর্শ করছি, আলোচনা করছি। আইনে যদি এটার সুযোগ থাকে আমরা সেটা বের করার চেষ্টা করছি। ধন্যবাদ। আমরা নিশ্চয়ই এটাকে ধন্যবাদ। আপনার কাছে ফিরবো, সেটি হচ্ছে যে এই যে আল্লামা সাঈদী দুবার পিরোজপুরের ওই অঞ্চল থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। আমরা জানি যে সে অঞ্চলে অনেক ধর্মীয় সংখ্যালঘু
যদিও সংখ্যালঘু আমরা উল্লেখ করতে চাই না, হিন্দু সম্প্রদায়ের বসবাস, সেখানে একজন ইসলামিক বক্তা কিভাবে আসলে বিজয়ী হয়েছিলেন, আপনারা ছোট কিভাবে দেখছেন সেই প্রশ্নটি আমি করব, কিন্তু তার আগে একটু আব্দুল ভাই আপনার কাছ থেকে ফিরে তারপরে সেই প্রশ্নে যাব। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ডামাডোল, অনেকেই সেখানে ট্রাম্পের বিজয় হলে বাংলাদেশের উপর প্রভাব পড়তে পারে একটি আশঙ্কা করছেন, এবং যারা যে সরকার পালিয়ে গিয়েছে সরকার প্রধান, তারা আবার সেটাকে ধরে কোনোভাবে বাংলাদেশে ঢুকতে পারেন কিনা এরকম একটি সম্ভাবনার জায়গা দেখছেন। পর্যবেক্ষণটা আসলে কি, খুব ছোট্ট করে জানবো, আমাকে একটু বিরতিতে যেতে হবে। আচ্ছা, ছোট্ট করে যদি বলেন, আমি বলি, আপনি যে কথাটি বলেছেন, এই পতিত শেখ হাসিনার সরকারের প্রধান শেখ হাসিনা, তিনি যুক্তরাষ্ট্রের ফলাফলের অপেক্ষায় নাকি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি বিগত 15 বছরে যুক্তরাষ্ট্র সম্পর্কে কি কি মন্তব্য করেছিলেন? যুক্তরাষ্ট্র যতবারই তাকে গণতন্ত্রের সবক দিয়েছে, যতবারই মানবাধিকারের সবক দিয়েছে, তার উত্তরে তিনি কি বলেছেন? তিনি বলেছেন তাদের কাছ থেকে গণতন্ত্রের সবক নিতে হবে না, মানবাধিকারের সবক নিতে হবে না। তো হঠাৎ করে 3 মাস না যেতে পতনের পরে উনার এখন যুক্তরাষ্ট্রের সেই করুণা ভিক্ষা করার এবং এখন তার আস্থা হলো যে যুক্তরাষ্ট্র চাইলে তাকে আবার ফিরাতে পারে, এরকম কি আস্থা তৈরি হয়েছে? ট্রাম্প চাইলে তাকে ফিরাতে পারে? তো এগুলা সব দিবা স্বপ্ন আমার কাছে মনে হয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের মতো শেখ হাসিনার মতো রাষ্ট্র চলে না, সেখানে একটা প্রাতিষ্ঠানিক একটা জায়গা আছে, সেখানে কিন্তু কূটনীতি নির্ধারিত হয় সেখানকার একটা প্রাতিষ্ঠানিক জায়গা থেকে। এখানে ইচ্ছা করলেই সেখানে যে কাউকে, যে কোনো প্রেসিডেন্ট পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে সবকিছু, মানবাধিকারের ইস্যু, গণতন্ত্রের ইস্যু, সবকিছু সেখানে উড়িয়ে দেয়া যায় না। ট্রাম্প একটা ট্রাম্প কার্ড, নির্বাচনী ভোটের একটা ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করেছেন তার ভোট টানার জন্য, যে তিনি বলেছেন যে সংখ্যালঘুদের বাংলাদেশে নির্যাতন, যদিও এটা পুরোপুরি একেবারে ভুয়া একটা বিবৃতি, এবং এই বিবৃতির পিছনে বাংলাদেশ থেকে লুট করা 18 লক্ষ কোটি টাকার কত টাকা এই বিবৃতির পিছনে খরচ হয়েছে ওইটা অনুসন্ধান করা আমার মনে হয় যে সাংবাদিকদের বেশি দরকার। যে এরকম একটা বিবৃতি তো না, তার এক্সে তিনি একটা পোস্ট করেছেন, এই পোস্টের জন্য কত, এই লুটের টাকা কতটুকু খরচ হয়েছে, বাজেট, সেখানে লবিস্ট কে ছিলেন, এগুলো অনুসন্ধান করে আমি মনে করি চমৎকার একটি রিপোর্ট হতে পারে। জনাব মাসুদ বিন সাইদি, ভাইস চেয়ারম্যান আল্লামা সাইদি ফাউন্ডেশন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান, আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে এই যে সংখ্যালঘু বা হিন্দু অধ্যুষিত অঞ্চলে জনপ্রতিনিধিত্ব 2বার এমপি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আপনার পিতা, এবং আপনি নিজে উপজেলা চেয়ারম্যান ছিলেন জিয়ানগর নাকি জিয়ানগরে, তৎকালীন ইন্দুরকানী উপজেলার, জি এটা জিয়ানগর এখনকার। সেই জায়গায় আসলে এই ক্যারিশমাটা কি, ওনার ক্যারিশমা কি? আর আপনিও তো উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন, আর এখনকার ভাবনা কি? আগামীতে কি আপনি বাবার রেখে যাওয়া অঞ্চলকে কি প্রতিনিধিত্ব করবেন, মানে কি বলে সংসদ সদস্য নির্বাচনের দিকে আগাবেন কিনা? আমাদের হাতে খুব বেশি সময় নেই, এই জন্য ছোট্ট করে শুনুন। ধন্যবাদ, আমি ছোট করে বলবো, তবে আমার মূল প্রশ্নের উত্তর যাওয়ার আগে আমি আরেকটু বিষয় একটু এখানে তুলতে চাই। জি, আপনি বলছেন মূল কারিশমাটা কি? কারিশমাটা তো আসলে মানুষ জানে, মানুষ দেখেন, আমি একটু আবার ওই 71 ইস্যুতে ঢুকতে চাই। পিরোজপুর জেলার ইতিহাস নামে একটা গ্রন্থ রচনা হয়েছিল, যেটা 111-এর গভর্নমেন্ট তৈরি করেছিল, এবং পিরোজপুর জেলা প্রশাসন সেই গ্রন্থটিকে প্রকাশ করেছিল। সেখানে 525 পৃষ্ঠার বই, সেই বইতে পিরোজপুর জেলার মধ্যে যত রাজাকার ছিলেন, শান্তি কমিটির লোক ছিলেন, কিংবা স্বাধীনতা বিরোধী ছিলেন, তাদের প্রত্যেকের নাম ঠিকানা সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। কিন্তু 525 পৃষ্ঠার কোথাও আল্লামা সাঈদীর স্বাধীনতা বিরোধী হিসেবে তার কোনো নাম নেই, বরং সেখানে পিরোজপুরের কৃতি সন্তান হিসেবে কিছু মানুষের নাম আছে, যেমনটা মুক্তিযুদ্ধের সংগঠক মহিউদ্দিন আহমেদ, মতিয়া চৌধুরী, আনোয়ার হোসেন মঞ্জু, এরপরে মেজর জিয়া, এইভাবে পিরোজপুরের কৃতি সন্তান হিসেবে যারা আছেন তাদের নাম আছে। সেই তালিকায়, কৃতি সন্তানের তালিকা আল্লামা সাঈদীর নাম আছে। তো এই বিষয়গুলি মানুষ জানে যে আল্লামা সাঈদীর প্রতি একটু জুলুম করা হয়েছে। আর মূলত ক্যারিশমাটা তো হলো আল্লামা সাঈদীর ব্যবহার, তিনি ব্যবহার দিয়ে মানুষকে মুগ্ধ করেছেন, তিনি তার কথা দিয়ে মানুষকে মুগ্ধ করেছেন। শুধু তাই নয়, তিনি তার কথা, ব্যবহার, আচরণ দিয়ে তিনি মানুষকে মুগ্ধ করেছেন। তিনি মুখ দিয়ে যেটা বলেছেন সেটা তিনি করেছেন। তো মানুষ অন্যান্য সকল নেতার সঙ্গে এটা তুলনা করেছে যে অন্যান্য নেতৃবৃন্দ কি করছে আর আল্লামা সাঈদী কি করছেন, যে কারণে সংখ্যালঘু সহ সকলের ভিতরে তার একটা আলাদা গ্রহণযোগ্যতা আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। আরেকটি বিষয় হলো সংখ্যালঘুরা যাদেরকে আমরা বলছি, আসলে আমরা এটা মনে করি সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তো সেই নাগরিক হিসেবে আমাদের অমুসলিম ভাইরা যারা আছেন,
তারা আল্লামা সাঈদীকে ব্যাপক হারে ভোট দিয়েছেন এই কারণে, কারণ তারা জানে যে আল্লামা সাঈদীর হাতেই তারা নিরাপদ, তার শাসনামলী বা তার এমপির মেয়াদকালেই তারা নিরাপদ ছিলেন। একটি মিথ্যে মামলা হয়নি, কোনো একটি হিন্দু ভাই বোন ক্ষতিগ্রস্ত হননি, কারো একটি মিথ্যা মামলার মধ্যে জর্জরিত হননি। এই কারণে তারা আল্লামা সাঈদীকে তারা তাদের জীবনের থেকে বেশি ভালোবাসে। একই ধারাবাহিকতায় আমি যখন নির্বাচনে অংশগ্রহণ করি, আমার মেয়াদকাল ছিল 2014 থেকে 2019। 2014 সালে আমি যখন নির্বাচন করি তখন আব্বার মামলা ট্রাইব্যুনালে থেকে পেরিয়ে মাত্র অ্যাপিলেট ডিভিশনে এসেছিল। আমরা তখন পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে নির্বাচনটা করেছি যে যদি 1971 সালে কোনো অপকর্মের সঙ্গে আল্লামা সাঈদী জড়িত থাকেন তাহলে এই এলাকার মানুষ আমাকে আর গ্রহণ করবে না। যেহেতু আমাদেরকে সাক্ষ্য দিতে দেওয়া হয়নি, সাক্ষী বেঁধে দেওয়া হয়েছিল, আমরা একটা চ্যালেঞ্জকে সামনে নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং আলহামদুলিল্লাহ জনগণ আমাদেরকে গ্রহণ করেছে। এবং ট্রাইব্যুনালের বিচারে যা কিছু প্রমাণিত হোক না কেন, শেখ হাসিনা যা কিছু প্রমাণ করার চেষ্টা করুক না কেন, জনতার আদালতে আল্লামা সাঈদী নির্দোষ সেটা প্রমাণিত হয়েছে আমাকে নির্বাচিত করার মাধ্যমে। কারণ তখন বিচার চলছিল, বিচার চলা অবস্থায় জনগণ আমাকে ভোট দিয়ে এটা প্রমাণ করেছে। সুতরাং জনগণের আদালতে এটা প্রমাণিত হয়েছে আল্লামা সাঈদী নির্দোষ। আর আমাদের বেসিক্যালি আমরা এলাকায় উন্নয়নের কাজ করি, আমরা শুধু উন্নয়নের কথা মুখে বলি না। আমার পিতা আমার গোটা এলাকার মধ্যে উন্নয়নের কাজ করেছেন, আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় উন্নয়নের কাজ করেছি। ভবিষ্যতে যে নির্বাচন আসছে, আমাদের দল বাংলাদেশ জামাত ইসলামী যদি আমাদেরকে মনোনয়ন দেন আর আমাদেরকে যদি এলাকার জনগণ গ্রহণ করে, নিশ্চয়ই আল্লামা সাঈদীর স্বপ্নের যে পিরোজপুর, সেই স্বপ্নের পিরোজপুর গঠনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো। অনেক ধন্যবাদ এম আব্দুল্লাহ। শেষ পর্যন্ত কি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা একসাথে মাঠে ছিলেন, এই ক্ষমতার রাজনীতিতে গিয়ে নির্বাচনের ডামাডোল শুরু হলে শেষ পর্যন্ত কি এই সুসম্পর্ক থাকবে, না আবার সেই বিভক্তির জায়গায় দেশ চলে যাবে? খুব ছোট্ট করে শুনতে হবে। ক্ষমতার রাজনীতিটা তো খুবই মানে এটা কি বলবো, ক্ষমতার রাজনীতিতে আমাদের কোনো রকম বিচার বুদ্ধি, এগুলা বিবেচনা বোধ, এগুলা অনেক ক্ষেত্রেই কাজ করে না। এটা আমরা অতীতে বহুবার দেখেছি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখা যাবে যে ক্ষমতার উন্মাদনায় আমরা অনেক কিছু হিতাহিত জ্ঞান পর্যন্ত আমরা হারিয়ে ফেলি এবং সেখানে এমন সব হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলি যেটা আমাদের জন্য নিজের জন্যই শুধু আত্মঘাতী হয় না, গোটা জাতির জন্য আত্মঘাতী হয় এবং জাতিকে অনেক অনেক চড়া মূল্য দিতে হয়। আমরা অতীতে সেটা দেখেছি। দুর্ভাগ্যজনকভাবে এবারও আমরা দেখছি যে 5 আগস্টের যে অবিস্মরণীয় এক গণবিপ্লব, তারপরে এবং সেটার জন্য রক্ত দিয়ে জীবন দিয়ে তরুণরা এবং রাজনৈতিক কর্মীরা, এর মধ্যে আমি এখানে বলে রাখা ভালো যে এখানে বিশেষ কারো একক কোনো কৃতিত্ব কেউ যদি এখানে নিতে চান তাহলে এটা হবে সবচেয়ে চরম ভুল। কারণ এখানে 15 বছরের একটা পুঞ্জীভূত ক্ষোভের একটা বিস্ফোরণ একটা উপলক্ষ করে ঘটেছে এবং সেখানে নেতৃত্বে ছাত্র তরুণরা ছিল, এটা অস্বীকার করা যাবে না। ছাত্র তরুণরা একটা পটভূমি তৈরি করেছে আর তার সাথে 15 বছরের যে নিপীড়ন, দুঃশাসন, নিষ্পেষণ এবং মানুষের যে দ্রব্যমূল্য থেকে শুরু করে, মানুষের যে বিদ্যুতের মূল্য থেকে শুরু করে, গ্যাসের মূল্য থেকে শুরু করে যেভাবে শোষণ বঞ্চনা, এগুলো সব কিছুর পঞ্জীভূত ক্ষোভের একটা বিস্ফোরণের জায়গা তৈরি হয়েছে। তারপরে আমরা এখন কি চাচ্ছি যে এটা ফ্যাসিবাদকে স্থায়ীভাবে পরাস্ত যাতে করা যায়। আমরা সাময়িকভাবে পরাস্ত করতে পেরেছি, ফ্যাসিবাদী শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার দল এই মুহূর্তে সুযোগের অপেক্ষায় ঘাপটি মেরে আছে। তিনি মাঝে মধ্যে বাইরে থেকে হাঁক ডাক করছেন, এই করবেন সে করবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এদেরকে চূড়ান্তভাবে যদি পরাস্ত করতে হয় তাহলে বাংলাদেশের শাসনতান্ত্রিক যে কাঠামোগুলো আছে এগুলো কিন্তু গত 15 বছরে একদম শেষ করে দেওয়া হয়েছে। কোনো প্রতিষ্ঠান নাই, নির্বাচন কমিশন নাই, দুর্নীতি দমন কমিশন নাই, বিচার ব্যবস্থাকে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করে এটা ধ্বংস করে ফেলা হয়েছে। এই যে প্রতিষ্ঠানগুলোকে এবং গণমাধ্যম সংস্কারের জন্য যে কমিটি করে, আমি এটাকে সাধুবাদ জানাই। গণমাধ্যম যদি বাংলাদেশে গণতন্ত্রকে যদি একটা স্থিতিশীল যদি গণতন্ত্র চাই তাহলে গণতন্ত্র এবং গণমাধ্যম হাত ধরাধরি করে চলে। গণতন্ত্র যেখানে থাকবে না সেখানে গণমাধ্যম অচল, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না। আবার গণমাধ্যম স্বাধীন গণমাধ্যম যদি না থাকে সেখানে গণতন্ত্র খুব ঠুনকো থাকবে, সাময়িকভাবে থাকতে পারে কিন্তু সেটাকে টেকসই করা যাবে না। তো সুতরাং গণমাধ্যমের সংস্কারও দরকার। এই সব সংস্কারের প্রশ্নে আমি মনে করি সকল রাজনৈতিক দলকেও এক জায়গায় আসাও দরকার। নির্বাচনের জন্য আমাদের চাপ থাকবে, আমরা চাই যে একটি
গণপ্রতিনিধিত্বশীল সরকার সেটা শক্তিশালী সরকার হবে। একটা অন্তর্বর্তীশাল সরকার এটা অবশ্যই দুর্বল সরকার, এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু এই দুর্বল সরকার ছাড়া আমাদের সংস্কার হবে না। যখনই একটি রাজনৈতিক সরকার ক্ষমতা যাবে তখন এই সংস্কারের বিষয়গুলো অনেক সময় এই প্রত্যাশাটা ফিকে হয়ে যেতে পারে। এই জায়গাটাতে আমরা যাওয়ার আগে অবশ্যই সংস্কারগুলো দরকার আছে, এই জন্য সংস্কারের জন্য ন্যূনতম সময়টা দেওয়া দরকার আছে। এক্ষেত্রে আমাদের যে বিভক্তি, প্রধান যে রাজনৈতিক দুই শক্তি বিএনপি এবং জামাত ইসলামী, আমি বিশ্বাস করি তাদেরকে একটি জায়গায় থাকতে হবে। তাদের মধ্যে পারস্পরিক বিরোধের জায়গাটা যেটুকু দূরত্ব সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে, এটা যত দ্রুত সম্ভব এই দূরত্ব কমিয়ে আনা দরকার। এবং আগামী নির্বাচনটি শুধু ক্ষমতার রাজনীতির নির্বাচন না, ফেসিবাদ আবার ফিরবে কি ফিরবে না এটা নির্ভর করবে আপনাদের এই দুটি দলের মধ্যে কতটা আমরা এই দুটি দল সংযত আচরণ করবে, এই দুটি দল পারস্পরিক যে তাদের শ্রদ্ধাবোধের জায়গাটা থাকবে, পারস্পরিক একে অপরের প্রতি যে বিশ্বাসের জায়গাটা এটা কতটুকু তারা অটুট রাখতে পারবে, এটার উপর কিন্তু ফেসিবাদ আবার ফিরে আসবে কিনা এটা কিন্তু নির্ভর করবে। সুতরাং ফেসিবাদ ফেরাতে না চাইলে আমাদেরকে এই ক্ষুদ্র ভেদাভেদ এগুলো কিন্তু ভুলে এক জায়গায় থাকতে। আমি একদমই 30 সেকেন্ডে আপনার কাছে একটু ফিরতে চাই। সেটি হচ্ছে যে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মানবতা বিরোধী অপরাধ জুলাই আগস্টে যারা করেছে তাদের বিচার শুরু হয়েছে, সেখানে আপনি কি গতানুগতিকভাবে, যদিও প্রশ্নের উত্তর দিয়েছেন, সেখানে কি আপনি সুশাসন নিশ্চিত সেটি চান কিনা? এটি একদম 30 সেকেন্ডে উত্তর দিবেন, আর দর্শকদের জন্য বা আপনার এলাকাবাসীর জন্য আপনার যদি কিছু বলার থাকে বলবেন। জি ধন্যবাদ। অবশ্যই আমরা সুশাসন চাই। আমি আমার বক্তব্যের শুরুতেই বলেছি, আমরা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার কোনো জুলুম করব না। আমাদের চোখে দেখা সাক্ষী, যে সাক্ষী দেশের 18 কোটি জনতা, সেই চোখে দেখা সাক্ষী, জ্বলন্ত সাক্ষী নিয়ে আমরা ট্রাইব্যুনালে যাব এবং সেখানে সাক্ষীর কোনো শোনা সাক্ষীর প্রয়োজন হবে না। আমরা দেখা সাক্ষীর ভিত্তিতে তাদের বিচার হবে, কোনো জুলুম হবে না। আমি কথা শেষ করার আগে একটি বলছি, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে, যেটা আমার আব্দুল্লাহ ভাই অত্যন্ত যথার্থই বলেছেন, যে এটি 15 বছরে পুঞ্জীবিত ক্ষোভ, বাট শেষ মুহূর্তে এসে নেতৃত্ব দিয়েছে আমাদের ছাত্র জনতা, তাদেরকে আমরা স্যালুট জানাই। তবে আমার ব্যক্তিগত একটা কথা হলো, সংস্কারের পূর্বে নির্বাচন নয়, তবে সেই সংস্কারটাও একটা যৌক্তিক সময়ের চেয়েও বেশি নয়, একটা যৌক্তিক সময়ের মধ্যে এই সংস্কার সম্পন্ন করে জনগণ যে আশা প্রত্যাশা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে এবং জনগণের যে প্রত্যাশিত এই যে সরকার, এই সরকার যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষে জনগণের ক্ষমতা বা জনগণের কাছে ফিরিয়ে দেবে, এটাই জনগণের প্রত্যাশা। আর আমার এলাকার সম্মানিত পিরোজপুরবাসী, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘক্ষণ আমাদেরকে শোনার জন্য। আপনাদের কাছে দোয়া চাইছি, আর এটুকুন প্রত্যাশা করছি যে যদি আমরা আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হতে পারি, আপনাদের খাদেম হতে পারি, তাহলে নিশ্চয়ই যে কথাটা আমি একটু আগে বলেছি, আল্লামা সাঈদীর যে রোডম্যাপ ছিল পিরোজপুরের উন্নয়নে, সেই উন্নয়নের রোডম্যাপ ধরে পিরোজপুরের প্রতিটি ঘরে ঘরে জনগণের যে হক, সে হক আমরা প্রতিটি দরে দরে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এই ওয়াদা আপনাদেরকে করতে পারি। ধন্যবাদ। আমি একটু যুক্ত করব, ট্রাইব্যুনাল নিয়ে আমি কথা বলি, যদি শেখ হাসিনার স্টাইলে ট্রাইব্যুনালকে ব্যবহার করা হয় আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। ধন্যবাদ। আমরা মানে সাংবাদিক সমাজ থাকবো নিশ্চয়ই। এম আব্দুল্লাহ ভাই আপনাকে ধন্যবাদ, এবং মাসুদ বিন সাঈদী আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই, আসুন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, কল্যাণমূলক রাষ্ট্র গড়তে যে যার জায়গা থেকে ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।